আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওর মূল বিষয় সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, এম্বাসির প্রশ্নোত্তর। রোমানিয়া 2025 সালে এম্বাসিতে কী ধরনের কোশ্চেন হতে পারে অথবা আমি কী ধরনের কোশ্চেনগুলো সম্মুখীন হয়ে আসছি, তো সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। মালয়েশিয়ার যে এম্বাসিটা আছে সেখানে এখন বর্তমান যে পরিস্থিতি সেই হিসাবে আপনার ভিসা ইন্টারভিউর জন্য একটু সময় লাগতেছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ইন্টারভিউর ডেটটা অনেক সময় পাইতে একটু ঝামেলা হচ্ছে। 2024 ডিসেম্বরে আমি ভিসা পাইছি। তো সেই সময়টা আমাদের সাথে প্রায় অনেকজন আপনার ভিসা পাইছে। যেমন হচ্ছিল আমি যেদিন ভিসা পাইছি সেদিনের যদি আমি ভিসা রেশিও বলি, সেটা অলমোস্ট আপনার 95% ভিসা রেশিও ছিল। কারণ টোটাল 27 জনের মধ্যে আমাদের 3 জনের শুধুমাত্র ভিসা রিজেক্ট করছে, বাট বাকি যারা ছিলেন সবাই ভিসা পাইছে। তো এখন ডে বাই ডে স্বাভাবিক ব্যাপার, ডে বাই ডে আপনার যতদিন যাচ্ছে ইউরোপের এন্ট্রি করাটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেন নাই বা যারা অ্যাপ্লাই করে আসেন তাদের জন্য তো অ্যাপ্লাই যারা করছেন তাদের জন্য ভালো, বাট যারা অ্যাপ্লাই করেন নাই তাদের জন্য খুব দ্রুতই অ্যাপ্লাই করাটা উচিত। যারা অ্যাপ্লাই করছেন তারা একটু মেন্টালিভাবে প্রিপারেশন নেন। ইন্টারভিউতে একটু বেশি কোশ্চেন করা হইতেছে। যেমন আমাকে কোশ্চেন করা হয়েছে অলমোস্ট 21টা কোশ্চেন। তো আমাকে যেই কোশ্চেনগুলো করছে সেই কোশ্চেনগুলো নিয়েই আজকে আমি কথা বলবো, এবং আমি আমার কোশ্চেনগুলোর একটা লিস্ট আমি করছি যেগুলো আমাকে করা হয়েছে, সেগুলো আমি ভিডিওর মধ্যে আমি দিয়ে দিব। তো যাই হোক, কথা না বাড়ায় আজকে কোশ্চেনের দিকেই চলে যাই। আমাকে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেই কোশ্চেনগুলো আমি একটা একটা করে আপনাদের সামনে পড়তেছি। আপনারা নিজেরা এই কোশ্চেনগুলো দেখে আপনারা ডিসাইড করবেন আপনারা কি কোশ্চেনের অ্যান্সারগুলো দিবেন। তো কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বলতে গেলে আমি প্রথমে বলবো সবাইকে যে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আপনি একেবারে শর্ট ফর্ম ইউজ করবেন। কোনো বড় করা দরকার নাই, মানে কোনো ধরনের আপনার বড় করে আপনি কথা বলে আপনি বুঝাবেন তাকে যে আপনি ইংরেজি পারেন, দরকার নেই। আবার আপনি একেবারে চুপচাপ থাকা আপনি বুঝাবেন যে আপনি ইংরেজি পারেন না, তারপরেও দরকার নেই। আপনি একটা কোশ্চেনটা বুঝতে পারলে অ্যান্সারটা শুধুমাত্র একটা ওয়ার্ডের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। তো আমাকে যে কোশ্চেন প্রথমে করা হয়েছিল, আমাকে আমার নাম জিজ্ঞাসা করা হয়নি। তো প্রথমে আমাকে বলছে যে হাউ মেনি ইয়ার্স ইউ আর ইন মালয়েশিয়া, কত বছর আমি মালয়েশিয়াতে আছি। জাস্ট সিম্পল অ্যান্সার। আপনি যদি 2-3 বছর হয় 2-3 বছরের কথা বলবেন, আপনি যদি 1 বছর হন আপনি 1 বছরের কথাই বলবেন। তারপরে কোশ্চেন ছিল ডু ইউ নো ইউর কোম্পানি নেম, আমার কোম্পানির নামটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আমি ইংরেজিটা না বলি, আমি শুধুমাত্র বাংলাটা বলি, তাতে ভিডিওটা ছোট হবে। তারপর জিজ্ঞাসা করা হয়েছে আমি রোমানিয়ার কোন সিটিতে আমি যাব, যেমন আমি বলছি বুকারেস্টের কথা। তারপর আমাকে জিজ্ঞাসা করছে আমার অ্যাকোমোডেশনের প্লেস, জায়গাটা কোথায়, মানে আমাকে জিজ্ঞাসা করছে আমি অ্যাকোমোডেশন যেখানে আমার হোস্টেলটা সেটার অ্যাড্রেসটাও আমাকে জিজ্ঞাসা করছে। এটা ইম্পর্টেন্ট, এটা অনেকেই বলে না, অনেকেই জানেও না। তো এটা আপনাকে জানতে হবে আপনার থাকার যে ব্যবস্থাটা করা হয়েছে সেটা কোথায় করা হয়েছে এবং কে আপনাকে, আর তারপরের কোশ্চেন হচ্ছে কে আপনাকে দিবে অ্যাকোমোডেশন, আপনার মালিক নাকি আপনি নিজে। তারপরে কোশ্চেন হলো যে আপনি কিভাবে ওয়ার্ক পারমিটটা পাইছেন। এখন আপনি কিভাবে ওয়ার্ক পারমিট পাইছেন সেটা আপনি কিভাবে অ্যান্সার দেবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট আমার কাছে মনে হয় আপনার এটাই বলা উচিত যে আপনার কোনো বন্ধুর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন। তো তারপরেরটা হলো যে আপনার কি কোনো রিলেটিভ আছে কিনা রোমানিয়াতে। আমি মনে করি এটা না বলাটাই ভালো, যে আমার কোনো রিলেটিভ নাই। এটা বলাটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই আপনাকে বলবে যে না বলার জন্য, তবে এটা নাই বলবেন আপনি। তারপরে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছিল যে আমি আমার ওয়ার্ক পারমিটের জন্য কি আমি পে করছি কিনা, আমি ওয়ার্ক পারমিটের জন্য কোনো টাকা পয়সা দিছি কিনা। তো সেক্ষেত্রে না বলবেন, কারণ হচ্ছিল কোম্পানি যদি আপনাকে করে, কোম্পানির ওয়ার্ক পারমিটের জন্য পেমেন্টের ইস্যুটা এখানে আসে না। আমি বলছি নো, আই ডিডন্ট পে, আফটার গেট ভিসা আই উইল পে। তো সেটা আমি বলছি। তারপরে হচ্ছিল ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস ইন ইউরোপ, ইউরোপের মধ্যে আপনার কোনো বন্ধু আছে কিনা, সেখানেও আপনি বলবেন না, আমার কোনো বন্ধু নাই। তারপরে বলছে যে আমার অ্যাকোমোডেশন এবং আমার যে কোম্পানি সেটা একই
সিটিতে কিনা, মানে এই বুকারেস্টের মধ্যেই কিনা। আমি বলছি যে হ্যাঁ আমার একই জায়গাতে। পরে বলছে যে হাউ মাচ ইউর স্যালারি, আমার বেতন কত। তো আমি আমার বেতনটা বলছি, এই বেতনটা আপনি আপনার কন্ট্রাক্ট পেপারের মধ্যেই পাবেন। হাউ মেনি আওয়ার্স ইউ উইল ওয়ার্ক, কত ঘন্টা আমি কাজ করব সেটা আমাকে জিজ্ঞাসা করছে। আমি বলছি আর ইউরোপের যে রুলস সেটা হচ্ছিল 8 ঘন্টা ডিউটি 5 দিন ডিউটি। তো 8 ঘন্টার কথা বলছি। তারপরে কোশ্চেনটাই আমাকে করছে কত দিন আমি কাজ করব সপ্তাহে। আমি বলছি 5 দিন। আমি মালয়েশিয়াতে কী করতাম সেটা জিজ্ঞাসা করতে, আপনাকেও জিজ্ঞাসা করতে পারে আপনি কাতারে কী করেন, সৌদিতে কী করেন, আপনি অন্য যে কোনো কান্ট্রি সিঙ্গাপুরে কী করেন বা মালয়েশিয়াতে কী করেন সেটা আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি ওইটাই বলবেন, আপনার ভিসা যেটা আছে সেটার কথা বলবেন। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে আমি ম্যারিড কিনা। সো আমি বলছিলাম যে আমি ম্যারিড। সো এই কারণে তারা আমাকে জিজ্ঞাসা করছে যে আমার কয়টা বাচ্চা কাচ্চা আছে। তো আমার বাচ্চা কাচ্চা নাই, বাট আমি এখানে বলছি যে আমার একটা ছেলে আছে, বিকজ অফ তারা ফ্যামিলির এটা চেক করে। আমি আসলে আমার বউ বাচ্চা দেশে আছে এটা শোনার পরে তারা ডেফিনেটলি ভাববে যে আমি ইউরোপে পলায় যাব না, আমি ওখান থেকে আবার আমার দেশেই চলে যাব। তারপরে আমাকে যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছিল যে আমি আমার বসের নাম জানি কিনা, মানে যে মালিক সেই মালিকের নাম জানি কিনা। আমি তার নাম বলছি এবং আমাকে জিজ্ঞাসা করছে আমি যদি করি, আমাকে যদি আমার ভিসা যদি দেয় তাহলে আমি কত দিনের মধ্যে আমাকে যাইতে হবে। আমি বলছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আই গো, আমি যত দ্রুত সম্ভব আমি ওখানে চলে যাব। তো মোটামুটি এইগুলো ছিল। আরও 2-1টা কোশ্চেন এদিক ওদিক হতে পারে, যেমন আপনার আমাকে জিজ্ঞাসা করে নাই যেগুলো আপনাকে করতে পারে সেটার মধ্যে হচ্ছে আপনার নাম, তারপরে আপনার বয়স, এগুলো জিজ্ঞাসা করতে পারে। তা আমি একটা কথা বলবো যে না ঘাবড়ে আপনারা আপনাদের যে কন্ট্যাক্ট পেপার সেই কন্ট্যাক্ট পেপারটা পুরোপুরিভাবে কন্ট্যাক্ট পেপারটাকে আপনি মুখস্থ করেন। কন্ট্যাক্ট পেপারে যে ইনফরমেশনগুলো মুখস্থ করেন, পুরো কন্ট্যাক্ট পেপার মুখস্থ করার দরকার নেই। এখানে যদি না পারেন আপনি যে কাউকে বইলা আপনি বাংলা করেন, এটাকে বাংলা করে তারপর আপনি করেন। আমি যে কোশ্চেনগুলো বলছি, আমি যে কোশ্চেনগুলো দিয়ে দিব, ছবিটা দিয়ে দিব, এটাতে দেখা আপনারা পজ করে আপনারা সেইগুলোর লিস্ট করে দেন হচ্ছিল আপনি এগুলোর অ্যান্সার বাংলা লেখা আপনি ইংরেজিতে ট্রান্সলেট করেন। কারণ আপনি ন্যূনতম ইংরেজি না জানলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি একেবারেই নাই বললেই চলে। এবার আমি বলি কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে ভিসার ক্ষেত্রে। আমি মনে করি যে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো যদি আপনার ফুলফিলভাবে থাকে তাহলে আপনি ধরতে পারেন আপনার 90% শিওর আপনার ভিসা হবে। যেমন রোমানিয়ার অ্যাম্বাসিতে হ্যাঁ আপনার যে মূল যে 3টা বিষয় 4টা বিষয় ওরা দেখে সেটা হচ্ছে আপনি কোন ভিসাতে আছেন। রোমানিয়াতে, মালয়েশিয়াতে, কাতারে বা সৌদিতে বা যেখানে হোক আপনি কোন ভিসাতে আছেন এবং ওই ভিসাতেই আপনি রোমানিয়াতে অ্যাপ্লাই করছেন কিনা। আপনি যদি ধরেন সাপোজ কনস্ট্রাকশনের আন্ডারে আছেন, আপনি ভিসা অ্যাপ্লাই করছেন ফুড ডেলিভারিতে, আপনি ভিসা অ্যাপ্লাই করছেন রেস্টুরেন্টে, সেক্ষেত্রে আপনার ভিসা না হওয়ার পসিবিলিটিটা বেশি। আপনি কনস্ট্রাকশনে থাকেন, কনস্ট্রাকশনের আন্ডারে অ্যাপ্লাই করেন। আপনি হোটেলে করেন, আপনি হোটেলের আন্ডারে অ্যাপ্লাই করেন, মানে সার্ভিসে একটা অ্যাপ্লাই করেন। এখানে আরও একটা বিষয় বলি, আমাদের মধ্যে এরকমও 1-2 জন ভিসা পাইছে যারা ছিল আপনার সার্ভিস সেক্টরে, বাট তারা কনস্ট্রাকশনের আন্ডারে ভিসা পাইছে। বিকজ অফ রোমানিয়াতে কনস্ট্রাকশনের সেক্টরে হিউজ পরিমাণ আপনার মানে আছে, লোক সংখ্যা দরকার ওদের। তো সেই ক্ষেত্রে আপনার ওরা কনস্ট্রাকশনের হিসাব করে ভিসা দিছে। তো আরেকটা যেটা আপনার ডকুমেন্টস, আপনাকে যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে, ওয়ার্ক পারমিট বলেন, কন্ট্রাক্ট বলেন বা ইন্স্যুরেন্সও যদি আপনার লিগ্যাল না হয় তাহলে আপনার ভিসা না হওয়ার পসিবিলিটিও বেশি। যে কোনো একটা যদি আপনার ফেক হয় তাহলে আপনার ভিসা হবে না। সো এই ডকুমেন্টসগুলো যদি প্রপার থাকে তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বেশি। আরেকটা যেটা হচ্ছিল আপনার কনফিডেন্স, আপনি কতটুকু কনফিডেন্সের সাথে কথা বলতে পারতেছেন। হ্যাঁ, আপনি যদি ওখানে গিয়ে চুপচাপ বসে থাকেন, সে কোশ্চেন করতেছে আপনি বসে আছেন, সেক্ষেত্রে আপনার ভিসা না হওয়ার পসিবিলিটি বেশি। আপনাকে ওখানে কথা বলতে হবে, তবে কোনো বাড়তি কথা বলা যাবে না। যতটুকু কোশ্চেন করবে তার অ্যান্সারটুকু শুধুমাত্র আপনি দিবেন, এর বাহিরে আর কোনো কিছু না। যেমন কত ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা, ব্যাস 8 আওয়ার্স, এর বাহিরে আর কোনো কিছু না। সো খুবই সংক্ষেপে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই জিনিসগুলো ফলো করলে আমি মনে করি 90% 95% আপনার ভিসা হওয়ার চান্স আছে। এখানে আরও একটা জিনিস ফ্যাক্ট
করে সেটা হচ্ছে আপনার বয়স। যদি একেবারে অল্প বয়সে ভিসা হয় না তা না, হয়েছে 21 বছর 22 বছরও ভিসা হয়েছে, বাট সেক্ষেত্রে যদি যাদের বয়সটা বেশি 25-এর উপরে, তাদের দেখা গেছে যে ভিসা হওয়ার চান্সটা বেশি থাকে। এবং আপনার যদি পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্স থাকে যে সেক্টরে আপনি অ্যাপ্লাই করছেন, তো সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বেশি। সো এই ফ্যাক্টরগুলো যদি বিবেচনা করেন, তাহলে এগুলো যার সাথে ম্যাচ করবে আমি মনে করি তার 90% 95% ভিসা হওয়ার চান্স। এবং অবশ্যই আপনি যদি ইংরেজিতে দুর্বলও থাকেন, কিন্তু যে কোশ্চেনগুলো দেওয়া বলছি আমি, বা এই কোশ্চেনগুলো আপনি অনেক ভিডিও আছে সেগুলো আপনি ঘাটবেন, হ্যাঁ সেগুলো ঘাটাঘাটি করবেন, সেগুলো থেকেও আপনি যদি নতুন কোনো কোশ্চেন আপনি পান সেগুলোরও আপনি অ্যাড করবেন, করার পরে ওগুলোর আপনি উত্তর শিখেন। আপনার ইংরেজিতে আপনার ওখানে কথা বলতে হবে সেরকম কিছুই না, আপনাকে যা জিজ্ঞাসা করছে আপনি সেগুলো পারেন কি না, এটা হচ্ছে বিষয়। সো যারা এখন অলরেডি অ্যাপ্লাই করছেন তাদের জন্য বেস্ট অফ লাক। যারা ইন্টারভিউ খুব কাছাকাছি তাদের জন্য দোয়া রইল যেন আল্লাহ তাআলা তাদের মনের ইচ্ছাটা পূরণ করে দেয়। তো এখানে আসার পরে কি ধরনের কি করতে পারেন, কিভাবে জবের জন্যই করতে পারেন, যারা সাপ্লাইতে আসবেন তারা কি ধরনের প্রবলেম ফেস করতে পারেন, এইগুলো নিয়েও আমি ভিডিও করব। এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটার উপরও দরকার হলে ভিডিও তৈরি করে আপনাদেরকে জানাবো। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমি এতটুকু বলবো যে আমার ভিডিও অনেকেই দেখেন, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে 2-3% মানুষ যারা তারা সাবস্ক্রাইব করে অথবা তাদের ইন ফিউচারের ভিডিওর জন্য। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমি যে ভিডিওগুলো তৈরি করব অ্যাটলিস্ট ইউরোপ এবং রোমানিয়া নিয়ে কিছু ইনফরমেটিভ থাকবে, এবং কিছু কিছু জায়গা আছে যেগুলো আপনি চাইলে ভ্রমণ করতে পারেন খুব কম খরচে, সেগুলোর বিষয় নিয়েও আমি কথা বলবো। সো আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন পরের ভিডিওর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।